জনগণের স্বার্থ পায়ের তলায় পিষ্ট হচ্ছে অভিযোগ করে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এদিকে আজ রাতে জামাতে আমির বিএনপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে। আজ রাতে ঢাকার রাজপথে উত্তাল পরিস্থিতি হয়, বিএনপি জামাত মুখোমুখি, অসংখ্য ঘটনা ঘটে। এক নজিরবিহীন অবিশ্বাস্য আন্তর্জাতিক ফাঁদে পড়ে বিএনপি সরকারের দিন ফুরিয়ে আসছে। অশনি সংকেত, বিরাট শঙ্কা। দর্শক, যুক্তরাষ্ট্র বিএনপি সরকারকে এমনভাবে কামড় দিয়ে ধরেছে, বিএনপিকে এরা ধ্বংস করে ফেলবে। যারা একসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, আজ তারাই ভারতের ক্ষমতাসীন বিজেপির কাছে গোপনে চিঠি পাঠাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং নয়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার একযোগে ভারত সফরের সকল আলোচনাকে ছাপিয়ে তারেক রহমানের এই গোপন চিঠি নিয়েই সকলে আলাপ করছেন। প্রয়োজনে মরলে ভারতেই মরব, তবুও অন্য কোনো দেশে যাব না। ক্ষমতার মোহে অন্ধ, অহংকারী এবং গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার এই একটি কথাই প্রমাণ করে তার ভারত প্রেম ঠিক কতটা গভীর। এদিকে জ্বালানি তেলের সংকটের জন্য ক্ষমতাসীন দলের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রত্যেকটা ইস্যুতে এবার জামাতে আমির সরাসরি বিএনপি সরকার এবং তারেক রহমানকে দোষারোপ করেন। আজ রাতে দেশে নতুন একটা পরিস্থিতি হয় জামাতের অ্যাকশনে। দর্শক শ্রোতা, জামাত কর্মীরা সংসদ থেকে শুরু করে রাজপথ প্রত্যেকটা জায়গা উত্তাল করে, কারণ তারা ক্ষমতায় যেতে পারে নাই এবং তাদেরকেও অনেক ছুটো করা হয় সংসদে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে জামাতে আমিরের ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের যেই অবস্থাগুলো হয় এবং দেশের যেই অবস্থা হয়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি দেখবেন। জনগণের স্বার্থ পায়ের তলায় পিষ্ট হচ্ছে অভিযোগ করে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। রবিউল ইসলাম রবির রিপোর্টে বিস্তারিত। সকাল থেকেই মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। উপলক্ষ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শ্রমজীবী মানুষ ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্যান রূপ নেয় বিশাল জনসমুদ্রে। আমরা আশা করেছিলাম আমাদেরকে আর রাজপথে নামতে হবে না। আগামী ৩ বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লস্কর মোহাম্মদ তসলিম। সবকিছুর উপর অগ্রাধিকার দেব। সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ক্ষমতার পালাবদল হলেও দেশের সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা, চাকরির নিশ্চয়তা যেমন তারা বুঝে পাবে, তেমনি মালিকও তার হালাল রুজির কর্মসংস্থানকে বাঁচিয়ে রেখে দেশের অর্থনীতির চাকাকে তারা গতিশীল রাখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের মাত্র 1 মাসের মাথায় তারা শহীদদের রক্তের ঋণ ভুলে গেছে। গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেঈমানি করেছে। বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের চাওয়া পাওয়া খুব সামান্য হলেও কোনো সরকারই তা যথাযথভাবে পূরণ করেনি। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? আমরা চাই সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের অধিকার ও স্বার্থ বর্তমানে পদদলিত হচ্ছে। এই প্রশ্নে সরকারের সাথে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। জনগণের দাবি আদায়ে এবং বাতিল করা অধ্যাদেশগুলো কার্যকরে বড় ধরনের আন্দোলনের ইঙ্গিত দেয়া হয় এই সম্মেলন থেকে। এক নজিরবিহীন অবিশ্বাস্য আন্তর্জাতিক ফাঁদে পড়ে বিএনপি সরকারের দিন ফুরিয়ে আসছে। অশনি সংকেত, বিরাট শঙ্কা। দর্শক, যুক্তরাষ্ট্র
বিএনপি সরকারকে এমনভাবে কামড় দিয়ে ধরেছে, বিএনপিকে এরা ধ্বংস করে ফেলবে। ভারত যুক্তরাষ্ট্রের মতো দেশ যাদের বন্ধু তাদের শত্রু লাগে না। এখন বিএনপি চাইবে বর্তমান বাস্তবতায় যে ভারত যুক্তরাষ্ট্র বলয় থেকে বের হয়ে আসার, চীন রাশাপন্থী হওয়ার, কারণ এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে পৃথিবীতে। কিন্তু বিএনপি চাইলেও পারবে না। বিএনপির পাছায় এমনভাবে কামড় বসিয়ে ধরেছে, যুক্তরাষ্ট্র ছাড়বে না, কিছু করার নেই। বিএনপি এখন হা হুতাশ করবে। এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে তারেক রহমানের বাপেরও ক্ষমতা নাই সরিয়ে দেওয়ার, কারণ খলিলুর রহমান আমেরিকার নিযুক্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তো দর্শক, এখন দেখেন যেখানে আমেরিকার অবস্থা খারাপ, ইরানের জয় জয়কার, পৃথিবীর মানচিত্রে হিসাব নিকাশ বদলে যাচ্ছে, ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে, বিশ্ব বাণিজ্যের সমস্ত হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সবাই লাইন খুঁজছে কিভাবে আমি রাশিয়ার গ্যাস কিনবো, রাশিয়া থেকে তেল নিব, চীনের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করব। একদম পুরো পৃথিবী তছনছ হয়ে গেছে, আমেরিকা রাম ধরা খাচ্ছে। সেইখানে যুক্তরাষ্ট্রে বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পল কাপুর, এর মানে আগের চাইতে বেশি জামাত বিএনপি সরকারকে দরকার আমেরিকার। কি জন্য? আমেরিকা তো একলা হয়ে যাচ্ছে, কেউ নাই, সবাই এখন রাশিয়া চীনপন্থী হয়ে যাচ্ছে। তলে তলে ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাস কিনছে, কিভাবে পাইপলাইন তৈরি করা যায়। ইরানের সাথে অনেক আগেই রাশিয়ার যে চুক্তি হয়েছে, এবং ইরানকে রাশিয়া গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে হেল্প করছে, টাকা পয়সা দিচ্ছে, চীনও দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ধরাশয়ী হচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে খানদান, সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এই জায়গায় কিছুদিন পর দেখবেন যে আমেরিকার পক্ষে কেউ নেই। এই জন্য বিএনপিকে আঙ্গুল বাঁকা করে ধরেছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে আগের চাইতে আমাদের বেশি দরকার। হ্যাঁ, দরকার তো হবেই, আপনার পক্ষে কেউ নাই, আপনি বিশ্বব্যাপী ধরা খাচ্ছেন, এবং বিএনপির মতো দালালকে যদি রাখতে পারেন সাথে। সৌদি আরব, আরব আমিরাত থেকে শুরু করে কাতার, বাহরাইন, ওইসব দেশের রাজারা কিন্তু পালিয়েছে, এটা কি জানেন? দেখেন 2-4 দিনে সৌদি বাদশাহ থেকে শুরু করে ক্রাউন প্রিন্স, অমুক তমুক, এদেরকে দেখেছেন? ওরা কিন্তু পালিয়েছে, ওরা নিরাপদ আশ্রয়ে পালিয়েছে। এবং 2 দিন পর দেখবেন যে যদি রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যায়, ওইসব দেশের রাজা বাদশাহ যারা এসেছে তারা চীন রাশিয়াপন্থী, মার্কিনপন্থী খুঁজে পাওয়া যায় না। সেখানে বাংলাদেশকে তারা জোর করে বাংলাদেশপন্থী রাখছে, আমেরিকাপন্থী রাখছে। তো দর্শক, যদি যুক্তরাষ্ট্র বলয় থেকে বাংলাদেশ বের হয়ে আসতে না পারে, বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে, এবং সেই দুর্ভিক্ষে বাংলাদেশকে 1 পয়সা দিয়েও কোনো উপকার করতে পারবে না যুক্তরাষ্ট্র। 70-এর দশকে, 80-র দশকে যুক্তরাষ্ট্র এটা পারত। দেখেন, যুক্তরাষ্ট্র বা চীন, রাশিয়া কেউ আমাদের প্রেমিক নয়, কারো প্রতি আমাদের কোনো আলাদা ইমোশন নেই। আমাদের টিকে থাকার জন্য যার সাথে সম্পর্ক দরকার, যার সাথে সম্পর্ক করলে আমরা ভালো খেতে পারবো, কম দামে তেল কিনতে পারবো, কম দামে গ্যাস কিনতে পারবো, আমাকে যে বেশি টাকা দিতে পারবে, আমি তার পক্ষে। হিসাব সোজা। এখন আমেরিকা পারে না, আমেরিকা টাকা পয়সা দিতে পারে না, এটা অনেক আগের কথা। 1 পয়সাও দিতে পারে না, অস্ত্র দিতে পারে না, হিউম্যানিটেরিয়ান এড দিতে পারে না, তেমন কিছু দিতে পারে না। আমেরিকা এই জন্য দালাল বলতে পারে না, সেই যুগ নাই। চীনের পলিটিক্যাল লিমিটেশন আছে, কিন্তু বিশ্ব ব্যবস্থা, বিশ্ব পরিস্থিতি চীনকে এখন উঠিয়ে দিচ্ছে। চীনের টাকা আছে, তারা টাকা দিতে পারছে। এই জন্য দেখেন, যুক্তরাষ্ট্রের লোন পেয়েছে বাংলাদেশ সরকার, শুনছেন নিকট অতীতে, কিন্তু চীনের লোন পেয়েছে কত, তো শুনছেন। প্রয়োজনে মরলে ভারতেই মরব, তবুও অন্য কোনো দেশে যাব না। ক্ষমতার মোহে অন্ধ, অহংকারী এবং গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার এই একটি কথাই প্রমাণ করে তার ভারত প্রেম ঠিক কতটা গভীর। যে দেশের মাটিকে তিনি নিজের দেশের চেয়েও বেশি ভালোবেসেছেন, যে দেশের স্বার্থ রক্ষায় তিনি বাংলাদেশের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন, আজ সেই ভারতেই তিনি পরিণত হয়েছেন এক চরম বোঝাই। জুলাই রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন দিল্লির গলার কাঁটা। আর অন্যদিকে ঢাকায় বসে নতুন সরকার এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে, যার ফলে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে কবরস্থ হতে চলেছে। একদিকে দিল্লিতে হাসিনার কান্নাকাটি আর জেদ, অন্যদিকে ঢাকায় জুলাইয়ের খুনিদের নিষিদ্ধ করে সংসদে বিল পাশের তোড়জোড়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে এক অভূতপূর্ব থ্রিলার। প্রথমে আসা যাক শেখ হাসিনার চরম ভারত প্রেম এবং তার বর্তমান করুণ পরিণতির কথায়। ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন তিনি প্রাণ ভয়ে ভারতে আশ্রয় নিলেন, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো সাময়িক।
কিন্তু দিনের পর দিন যতই যাচ্ছে ততই যেন ভারতের জন্য এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যখন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছিল, তখন ভারত সরকারও চাইছিল এই আপদ বিদায় করতে। ভারত, বাংলাদেশ এবং কাতারের মধ্যে ত্রিপক্ষীয় এক গোপন ও দীর্ঘ আলোচনার পর হাসিনাকে কাতারে পাঠানোর সব বন্দোবস্ত প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে বেঁকে বসেন স্বৈরাচারী হাসিনা। তিনি সাফ জানিয়ে দেন তিনি ভারত ছেড়ে কোথাও যাবেন না, মরলে ভারতের মাটিতেই মরবেন। তার এই একগুঁয়ে জেদ এবং অহংকার দেখে রীতিমতো হতবাক খোদ ভারত সরকার। যে ভারতকে তিনি আজীবন সব দিয়েছেন, সেই ভারতই আজ তাকে নিয়ে চরম বিপাকে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনের মাঠে ফেরানোর জন্য ভারতের তরফ থেকে পর্দার আড়ালে নানা চেষ্টা চালানো হচ্ছিল। ভারত চেয়েছিল হাসিনার বদলে অপেক্ষাকৃত ক্লিন ইমেজের কাউকে দলের হাল ধরতে দেওয়া হোক। এজন্য সাবের হোসেন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু হাসিনার প্রবল আপত্তিতে তিনি অপারগতা প্রকাশ করেন। এরপর শেখ রেহানা ছেলে রিদওয়ান সিদ্দিক ববিকে জরুরি তলব করে দিল্লিতে ডেকে আনা হয়, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হাসিনা সেখানেও বাদ সাধেন। নিজেকে ছাড়া দলের আর কাউকেই তিনি নেতা হিসেবে মেনে নিতে নারাজ। আর এই চরম অহংকার আর এক গুইমের কারণে ভারত সরকারও এখন বুঝে গেছে হাসিনাকে দিয়ে আর রাজনীতি সম্ভব নয়। উল্টো স্রোতে হেঁটে ভারত এখন ঢাকার নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য হচ্ছে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা থেকে শুরু করে আন্তর্জাতিক সমীকরণে তারা এখন ঢাকাকে গুরুত্ব দিচ্ছে, আর হাসিনাকে ছুড়ে ফেলেছে আস্থা করে। এবার নজর দেওয়া যাক ঢাকার দিকে। ভারতপ্রেমী হাসিনা যখন দিল্লিতে বসে নিজের দলের শেষ পেরেকটি নিজেই ঠুকছেন, তখন ঢাকায় নতুন সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চিরতরে নির্মূল করার সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে। 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার উপর যে নির্মম পৈশাচিক গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, তারই চরম মূল্য এখন তাদের চোকাতে হচ্ছে। এই খুনি দলকে শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ক্ষান্ত হয়নি সরকার, বরং সংসদে বিল এনে একেবারে পাকাপোক্তভাবে তাদের শেকড় উপড়ে ফেলার কাজ চলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ নিয়ে প্রণীত অধ্যাদেশটি এখন আইনে পরিণত হওয়ার পথে। গণঅভ্যুত্থানে বল প্রয়োগ ও গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগে দলটিকে নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, এখন সেটি সংসদের মাধ্যমে আইনি বৈধতা পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে এটি অন্যতম। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নিষিদ্ধ এই সংগঠনের সাথে যুক্ত থাকলে কি শাস্তি হবে তা নিয়ে এর আগে কিছুটা ধোঁয়াশা থাকলেও এখন তা পুরোপুরি স্পষ্ট করা হচ্ছে। যারা একসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, আজ তারাই ভারতের ক্ষমতাসীন বিজেপির কাছে গোপনে চিঠি পাঠাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং নয়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার একযোগে ভারত সফরের সকল আলোচনাকে ছাপিয়ে তারেক রহমানের এই গোপন চিঠি নিয়েই সকলে আলাপ করছেন। কি আছে এই চিঠিতে? একজন ভারতীয় বিশ্লেষক বলছেন, চিঠিতে আর যাই থাকুক, বাংলাদেশের জন্য কিছু নেই, আছে বিজেপির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন। কিসের কৃতজ্ঞতা? কিসের আবার? ক্ষমতায় বসানোর জন্য? আগের ভিডিও তো দেখেছেন না? গত 7 এপ্রিল দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিজেপির 2 নেতার সাথে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন বিজেপি সভাপতি নীতিন নবীনের উদ্দেশ্যে। মজার বিষয় হলো, এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরের ফাঁকে এই সৌজন্য সাক্ষাৎকার আয়োজিত হয়, যেখানে বিজেপি নেতারা হুমায়ুন কবিরকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বই হোয়াই ইন্ডিয়া ম্যাটার্স উপহার দিয়েছেন। এই পুরো বিষয়টি থেকে স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন কতটা জরুরি হয়ে পড়েছে। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসে। 2024 সালের জুলাই মাসে যে তথাকথিত গণ আন্দোলনের মাধ্যমে আগস্টে এসে শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছিল, সেই তথাকথিত আন্দোলনের ভারত বিরোধী মনোভাব ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। ভারতের দালাল হিসাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তার ভিত্তিতেই মূলত জনমনে ক্ষোভ উস্কে দেওয়া হয়েছিল এবং মানুষকে রাস্তায় নামানো হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতা দেখুন। আজকের বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতার স্বাদ পেয়ে তারেক রহমানের সরকার বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক ছাড়া বাংলাদেশের পক্ষে টিকে থাকা কঠিন। এই উপলব্ধি তাদের বাধ্য করেছে ভারতের কাছে হাত বাড়াতে। কিন্তু এখানে রয়েছে মূল সমস্যা। শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল রাষ্ট্রীয় পর্যায়ে,
যেখানে দুই দেশের সরকার বা সরকার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতার কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন কেন বলুন তো? এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে বর্তমান বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক মর্যাদা আসলে কতটা ভঙ্গুর, কতটা নাজুক। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যখন নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কথা বলতে পারতেন, তখন তারেক রহমানকে বিজেপি সভাপতির কাছে গোপনে চিঠি পাঠাতে হয় বা গোপন চিঠি পাঠাতে হয়। চিঠির বিষয়বস্তু গোপন রাখার বিষয়টিও মানুষের মনে প্রশ্ন তুলেছে স্বাভাবিকভাবে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে জামাতে আমিরের ঘোষণাকে কেন্দ্র করে দেশের মধ্যে যে ঘটনা ঘটে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে অসংখ্য ঘটনা ঘটে, এইগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।